দেখলাম যে মহাসমারোহে একটা খবর বের করেছে, খবর প্রচার করেছে আর কি। তো সেটা কি, দেশে 61 লাখ গাঁজাখোর। এই যে দেশে বলতে মানে বাংলাদেশে আর কি, ভারতে না। তো বলা হচ্ছে যে 61 লাখ নাকি গাঁজাখোর। তাই নাকি? ইন্টারেস্টিং খবর। যে দেশের মানুষ তৌহিদি জনতা, ইসলাম নিয়ে যারা এখন বুধ হয়ে আছে, আগামীতে ইসলামী শাসন কায়েম করবে, বাংলাদেশ উইল বি এ সারিয়া কান্ট্রি আর ইসলামিক খালিফেট অর ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। এখন সেখানে এত বেশি গাঁজাখোর যদি থাকে, আসলে এত বেশি কি, আমার কাছে মনে হয় যেটা কম করে বলছে। যে লোক এই রিপোর্ট করেছে সে নিজেই মনে হয় গাঁজা টেনে। এখন ওই গাঁজা টেনে মানে কি, এই যে গাঁজার হয়তো ইয়েই নেই, মেয়াদি নেই, এই ধরনের একটা কোনো গাঁজা টেন এই ধরনের রিপোর্ট করছে। কারণ 61 লাখ মাত্র গাঁজাখোর, এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় যে মিনিমাম 1 কোটি তো হবেই। তো অতএব যে নাকি এই রিপোর্ট করেছে সে নিজেও কিন্তু গাঁজাখোর, আমি নিশ্চিত। আবার সে নিজেই আবার গাঁজাখোরদের রিপোর্ট করছে, বুঝছেন? তো এত কম না, এত কম হতে পারে না। তো দেখি এই রিপোর্টে মানে খবরটা কী দিল, একটু আমরা ভিতরে যাই। দেশে মাদক সেবনকারীর সংখ্যা বর্তমানে আনুমানিক 82 লাখে পৌঁছেছে, যা মোট জনসংখ্যার 4.88%। গাঁজা সেবনকারীর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 61 লাখ। এছাড়া ইয়াবা, অ্যালকোহল, কফ সিরাপ, হেরোইন সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য সেবন করে। খুব ইন্টারেস্টিং রিপোর্ট। এবং কেন এত তারা মাদক সেবী হবে না বলেন? কেন হবে না? আগেও মাদক সেবন যে করতো না তা না, কিন্তু ইদানিংকালে এই সংখ্যা কেন বেড়ে যাচ্ছে? মানুষজনের জন্য যদি নানা রকম বিনোদনের ব্যবস্থা থাকতো, মনে করেন যে গান বাজনা, যাত্রা পালা, অনুষ্ঠান, ফাংশন, নানা রকম ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি থাকতো, মানুষজন কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকতো। যেমন অতীতে বাংলাদেশে প্রচুর সিনেমা হল ছিল, প্রেক্ষাগৃহ আর কি। তো এই সমস্ত গৃহগুলোতে মানুষজন সিনেমা দেখতে যাইতো দল বেঁধে। এমনও আমি দেখছি যে ওই টিকিট কালোবাজারি হয়ে যেত, অর্থাৎ এত বেশি ভিড় হতো যে কিউতে দাঁড়িয়ে টিকিট মানুষ কাটতে পারতো না, অনেক বেশি দাম দিয়ে কিন্তু যে কালোবাজার থেকে টিকিট কাটতে হতো, এবং মানুষ কিন্তু সেটাই কাটতো এবং কেটে তারপরে দেখতো, লাইন দিয়ে তারা সিনেমা হলে ঢুকতো, এরকম। এখন অনেক কারণে হয়তো প্রেক্ষাগৃহে যাওয়া মানুষ বন্ধ করছে, কিন্তু মেইন কারণ কিন্তু এটা না, মেইন কারণ ধর্মীয়। কারণ ইসলামে এই যে গান বাজনা, সিনেমা, এটা ওটা সেটা নানা কিসিম, এগুলো তো ভাই হারাম। তাহলে মানুষ কী কারণে এই যে এই প্রেক্ষাগৃহে যাবে? এবং যাবে না বলেই বাংলাদেশে প্রতি 100টা প্রেক্ষাগৃহের মধ্যে আমার মনে হয় যে বর্তমানে শতকরা একটা প্রেক্ষাগৃহ বিদ্যমান আছে, আর বাকি 99টাই কিন্তু সেগুলোকে ভেঙে তারপরে সেখানে ওই যে মার্কেট করে ভাড়া দেওয়া হয়েছে, বুঝছেন? মার্কেট করে ভাড়া দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে এখন কিন্তু কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। কালে ভদ্রে ওই ছোটোবেলা আমরা স্কুলে দেখতাম যে ওই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, এবং সেই সাথে কিন্তু একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হতো, যেটা কিন্তু এই যে এখন আমি যে ভারতে আছি আমি দেখি, আমি যেখানে আছি তার পাশেই 2-3 দিন আগে দেখলাম যে তারা মহাসমারোহে 2-3 দিন মিলে তারা ক্রীড়া অনুষ্ঠান করলো বার্ষিক। এবং ক্রীড়া অনুষ্ঠান শেষে যখন পুরস্কার বিতরণ করবে তখন দেখি প্রচুর লোকজন, এবং সেখানে গান বাজনা, একটা বেশ ভালো ফাংশন হয়ে গেল। আচ্ছা, তাহলে লোকজন কি আনন্দে থাকলো না? আনন্দে থাকলো। তো বাংলাদেশে তো ভাই এগুলো নাই। বাংলাদেশে সবে ধন নীলমণি একটা জিনিস নিয়ে তারপরও বিনোদন করতো, সেটা ছিল ক্রিকেট। এখন সেই ক্রিকেটের মূলেও কিন্তু কুঠারাঘাত করা হলো। এই ক্রিকেটও নাকি শুনলাম যে আইসিসি, ওই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তারা নাকি বাংলাদেশকে আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানে 5 বছরের জন্য নাকি নিষিদ্ধ ঘোষণা করেছে। তো এই যদি হয়, তবে একদিক দিয়ে হিসেব করলে এই জিনিসগুলো কিন্তু ঠিকই আছে, ঠিকই তাই আছে। আমি তো বলি, আমার বক্তব্য বিষয় হলো, দেখেন, রসালো কথা বলে কোনো লাভ নেই। আপনি বাংলাদেশের মানুষদেরকে ধর্মীয়ভাবে আপনি উন্মাদ করবেন, তাদেরকে আরও ধার্মিক বানাবেন, এবং এরপরে বলবেন
না না না, ক্রীড়ার সাথে তো বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে তো ইসলামের কোনো বিরোধ নাই, এগুলো তো করতেই পারে। ভাই এ সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ নেই। এগুলো ভাই অন্য ধর্মের মানুষের কাছে বললে কোনো সমস্যা নেই, বাট মুসলমানদের কাছে এগুলো বলে কোনো লাভ নেই। দেখেন এরপরও এই যে ক্রিকেট খেলা খেলে না, যে প্লেয়ারগুলো দেখছেন তাদের চেহারা, বাংলাদেশের থেকে পাকিস্তানের মুসলমানদেরকে আমরা অনেক বেশি ধার্মিক মনে করতাম এতদিন, কিন্তু আপনারা দেখছেন যে পাকিস্তানের ক্রিকেট প্লেয়াররা যেখানে ক্লিন শেভড থাকে দুই একজন বাদে, বাংলাদেশের দুই একজন বাদে সবাই কিন্তু একেবারে কমপ্লিটলি লম্বা লম্বা দাড়ি গোঁফ কামানো, তাই না? কি ভয়ঙ্কর ধার্মিক। এখন প্রশ্ন হচ্ছে এরা কি জানে না যে এই ক্রিকেট খেলা হারাম? জানে, জানে, কিন্তু কী কারণে খেলে জানেন? অনেকে বলবে যে এরা তো তাহলে মুনাফিক, আসলে বিষয়টা তাও না। আমি মাঝে মাঝে অবশ্য মনের ক্ষেত্রে বলে ফেলি, ইসলামে একটা বিধান আছে, সেটা হলো আপনি আকাম কুকাম যতই করেন না কেন, গুনাহ খাতা যতই করেন না কেন, আপনি আল্লাহর কাছে যদি মাপ চান, তবা করেন, তাহলে আপনি মাপ পেয়ে যাবেন। আপনি যদি হজে যান, আপনার গুনাহ খাতা সব মাপ হয়ে যাবে। তাহলে এরা এখন ইয়াং বয়সে ক্রিকেট খেলে মনে করেন কোটি কোটি টাকা উপার্জন করছে, রাইট? এরপরে আল্লাহর কাছে গিয়ে মাপ চাইবে যে হে আল্লাহ মাফ করে দাও, তারপরে 2-4 বার হজে যাবে, গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এবং এইটাকে আরও এনশিওর করার জন্যে তাদের নিজস্ব গাঁও গ্রামে 2-1টা মসজিদ তৈরি করে দেবে। তো মসজিদ তৈরি করে দিলে ফজিলত কি? যে নাকি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্যে বেহেশতে একটা ঘর তৈরি করে দিল, বুঝছেন? এত কথা কেন এই গাঁজাখোরদের এই নেশা নিয়ে বললাম? এই কারণে বললাম যে যখন দেখেন মানুষ ঠিক আছে ধর্মে বুধ হয়ে আছে, কিছুদিন হয়তো ভালোই থাকলো, কিন্তু একটা পর্যায়ে আসলে তারা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, ভিতরে ভিতরে তাদের হতাশা কাজ করে। যতই সে আল্লাহ বিল্লাহ করুক, আল্লাহ বিল্লাহ করে কিন্তু মনে শান্তি পায় না। একটা পর্যায়ে কিন্তু হতাশা তাদের মধ্যে কাজ করে, আর কাজ করে বলেই তারা কিন্তু এই যে নেশা শক্ত হয়। তো এটা তো সামাজিক কারণ, এটা তো সবাই জানে যে হতাশাযুক্ত মানুষই কিন্তু নেশা করে আর কি। কোনো আনন্দ বিনোদনের সুযোগ নেই, জানেন? তাহলে মানুষ কী করবে বলেন? তো এই যে ভারতে দেখি আবার এখানে এই গাঁজা খোর, এরা আবার শিব ভক্ত, তাদের বক্তব্য বলো গাঁজা না টানলে নাকি শিবকে পাওয়া যায় না। কথাটা কিন্তু ঠিক। গাঁজা যদি আপনি ভালো মতো টানেন, তাহলে আপনি রাজা উজির হয়ে যেতে পারেন। আপনার মাথার মধ্যে কত রকম কল্পনা, কত কিছু চক্কর মারে, তখন অনেকে শিবের দর্শন পায়, পার্বতীর দর্শন পায়, ইটস ওকে, ফাইন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই পশ্চিমবঙ্গে দেখলাম প্রচুর গাঁজাখোর আছে, কিন্তু এই গাঁজা গাছ যে গাছগুলা, মানে যে গাছগুলো আছে আর কি, যে গাছগুলা থেকে এই গাঁজা হয়, এই আমি গতবার ওই ইয়েতে গেছিলাম উত্তরপ্রদেশ, তারপরে ওইখানে আবার ওই যে উত্তরাখণ্ড আছে না, ওখানে দেখি রাস্তার দুই পাশে গেলে গাঁজা গাছ আর গাঁজা গাছ, গাঁজা গাছ আর গাঁজা গাছ। কোনো একটা জলাশয়ে নিম্ন ভূমিতে দেখি গেলে গাঁজা গাছ আর গাঁজা গাছ। ইন্টারেস্টিং ব্যাপার, ওখানে আমি কিন্তু কাউকে গাঁজার নেশা করতে দেখলাম না। মানে কী করে বুঝবো গাঁজার নেশা কেউ করলে? ভাই তার গন্ধ তো টের পাওয়া যায়, যে গাঁজার গন্ধ, তাই না? আমাকে তো জোনা যে তারা কী টানছে এটা তো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, গাঁজার গন্ধই তো টের পাওয়া যায়, তাই না? বাট এই পশ্চিমবঙ্গে যেখানে এইরকম গাঁজা রাস্তাঘাটে হয় না, এখানে আবার দেখি প্রচুর গাঁজাখোর। বাট ওই উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ড ওইখানে কিন্তু তারা ফ্রি অফ কস্ট গাঁজা টানতে পারে, কিন্তু টানে না, বুঝলাম না। এখন তারা কি শিবের ভক্ত না নাকি? তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার বলতেই হবে, এই যে গাঁজা, এই ছোটোবেলায় কিন্তু আমাদের গাঁও গ্রামে কিন্তু প্রচুর এই গাছ ছিল। আমরা তখন থেকে কি গাঁজা বলতাম না, আমরা বলতাম ভাং গাছ, বুঝছেন? তো জমিতে এগুলো হতো, তারপরে বড় হতো, বীজ হতো, পড়ে যেত। তো তারপরে ওই মনে করেন যে এই শীতের সিজনেই এই বীজ থেকে এই গাছ বেরোতো, চারা বেরোতো, হ্যাঁ, ওইগুলা কিন্তু আমরা ওই লাল শাক বা মনে করেন যে মানে অন্য শাকের মতো আমরা কিন্তু তুলে কষি অবস্থা ওইগুলো তুলে কিন্তু দেখতাম যে ভাজি করে খেতাম, আমার এখনও মনে আছে। তো তখন তো আমরা ভাং বলতাম, তখন ভাবতাম গাঁজা মনে হয় ভিন্ন কোনো জিনিস, পরে দেখি যে না, ওই ভাঙই গাঁজা। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনারা হয়তো শুনলে আশ্চর্য হবেন, যদি আমি অতীতে বেশ কয়েকবার মনে হয় বলেছি, সেটা কি জানেন? সেটা হলে এই কানাডা, এখানে কিন্তু গাঁজা বৈধ, জানেন? গাঁজা বৈধ। আমেরিকার বিভিন্ন স্টেট আছে গাঁজা বৈধ, যেমন ক্যালিফোর্নিয়া। তারা ইউরোপের অধিকাংশ দেশগুলো কিন্তু গাঁজা বৈধ।
এর পক্ষে তো যুক্তি কি জানেন? ওদের বক্তব্য হলো যে সিগারেটে যে ক্ষতি হয়, গাঁজায় নাকি তার 10 ভাগের 1 ভাগও ক্ষতি তো হয় না, আরও গাঁজায় নাকি নাকি কিছু কিছু উপকারও আছে, যেমন রক্তনালী নাকি মানে পরিষ্কার করে, এরকম বলে। আমি জানি না আসলে ঘটনা তাই কিনা। এবং এই জন্যে গাঁজার দাম কম, সিগারেটের দাম বেশি। এই কানাডাতে 1 প্যাকেট সিগারেটের দাম কত জানেন? $18 থেকে $20 1 প্যাকেট সিগারেটের দাম, $18 থেকে $20। আর গাঁজার দাম কিন্তু তার 4 ভাগের 1 ভাগও না, 5 ভাগের 1 ভাগ হয়তো। এই জন্যে আমি কানাডাতে দেখছি বিপুল পরিমাণে যুব সমাজ খালি গাঁজা টানে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাঁজার গন্ধ, বুঝছেন? এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাঁজার গন্ধ, মানে লোকজন চলে হয়তো কিছু একটা টানতে টানতে যাচ্ছে, মনে হয় যেন সিগারেট টানছে, আসলে তা না। ওই গন্ধ যখন নাকে আসে তখন বোঝা যায়, মানে প্রচুর গাঁজা টানে। ইয়াং ছেলে ফেলে দেখলাম প্রচুর গাঁজা টানে। এবং আমি তো একজনের সাথে কথা বলছি, ভাই গাঁজা টানো কেন, সিগারেট তো টানতে পারো। যে সিগারেটের দাম বেশি আর সিগারেটের ক্ষতি বেশি, এই জন্য গাঁজা টানে। নারী পুরুষ সবাই দেদারসে গাঁজা টানে। আমেরিকা তো 1 প্যাকেট সিগারেটের দাম $15-16 থেকে এরকম $20 মতো। স্টেট ওয়াইজ দাম কিন্তু ভিন্ন। তো গাঁজা সস্তা, গাঁজা সেখানে টেনে যাচ্ছে বেশ রঙ্গ তামাশায়। আমি জানি না, মানে গাঁজা টানলে, আমি জীবনে একবার গাঁজা টানছিলাম, ওরে বাবা, মানে হঠাৎ করে টানছি তো, তাও আজকে থেকে 35-40 বছর আগে, 35-36 বছর আগে। তো গাঁজা টানার পর দেখি চতুর্দিকে পৃথিবী খালি চক্কর মারছে। আমি বললাম কি, আমি ঘুরি না পৃথিবী ঘুরে, আমি ঘুরি না পৃথিবী ঘুরে। এইভাবে চক্কর মারতে মারতে তারপরে ঘুমায় পড়লাম। তবে একটা জিনিস সেদিন আবিষ্কার করছিলাম, ওই গাঁজার নেশার মধ্যে আপনি যদি কোনো বিষয় চিন্তা করেন, হ্যাঁ, তাহলে দেখা যায় যে আপনার কনসেন্ট্রেশনটা ঠিক ওই বিষয়েই থাকে, ওর বাইরে কিন্তু যায় না। এবং সম্ভবত সেই কারণে ওই যে কবি সাহিত্যিক যারা আছে না, এরা মানে গাঁজা টানে, আমার ধারণা। গাঁজার অনেক গুণ, এই জন্যই বোধহয় বাংলাদেশে গাঁজাখোরের সংখ্যা বেশি, তাই না? পরিশেষে যেটা আমি বলতে চাই, বাংলাদেশে যেহেতু বিনোদনের কোনো সুযোগ নাই, তো এরা তো মালখোর হবে, গাঁজাখোর হবে, তাই না? বাংলাদেশে যদি মনে করেন যে মালের দাম, ওই যে মদ, তারপরে বিয়ার বা হুইস্কির দাম মানে ওপেন করে দিত ভারতের মতো, তাহলে কিন্তু আলতু ফালতু নেশা করতো না। এই যে ভারতে মোড়ে মোড়ে মদের দোকান, হ্যাঁ, মানুষজন এই যে কিনে নিয়ে যাচ্ছে, আমিও যাই মাঝে মাঝে, তো দেখি মানুষ এখন গরিব লোকজন দেখি ওই যে পাঁচ আছে না, পাঁচ তো বোঝেন, বাংলা জিনিস, এই খালি কেনে। এখন আমি কিন্তু রাস্তাঘাটে কাউকে মাতলামি করতে দেখি নাই, বাট এই বাংলাদেশের মানুষের কিন্তু ধ্যান ধারণা, মাল খাইলে বোধহয় টাল হয়ে রাস্তায় হয়তো শুয়ে পড়ে, ল্যাংটা হয়ে যায়, এরকম। আমি ভারতে তো দেখিনি কেউ যে রাস্তায় শুয়ে পড়ে বকাবকি করছে, না, দেখিনি। তো মালের মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। আর দুনিয়াতে বুঝতে হবে যে মানুষ যে সভ্য, তার একটা অন্যতম কারণ সে নেশা করে। হ্যাঁ, দেখবেন যে ওই ইয়েরা নেশা করে না, ওই জীবজন্তু এরা নেশা করে না। যদিও একটা পাখি নাকি কি একটা ফল খেয়ে নেশা করে পড়ে থাকে, কিন্তু আমার মনে হয় না যে তারা নেশা করার জন্যেই ওইটা করে। বস্তুত তারা ওইটাই খায়, এবং খাইলে তারা ওই কি একটা পাখি আছে, একটা ডকুমেন্টারিতে দেখছিলাম যে ওই ফলটা ব্যাপকভাবে খাইলে প্রচুর নেশা হয়ে যায়, তারপরে মাটিতে পড়ে যায়, এরপরে যখন নেশা কেটে যায় তখন। কিন্তু ওটা নেশা করার উদ্দেশ্যে তারা যে ওইগুলো খায় আমার তা মনে হয় না, আসলে ওইটা খায়, এখন খাইলেই নেশা হয়ে যায়, অর্থাৎ বেঁচে থাকার জন্যই সেটা খায়, নেশা করার উদ্দেশ্যে খায় আমার মনে হয় না। তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিম্যাল বিংস? Human beings are very much attracted to drugs, right? And they are addicted to drugs. But animal beings are not. And this is the difference, fundamental difference between human beings and animal beings. তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।